যিনি আমাকে স্টোরিটা বলেছেন তার মামা ছিলেন 1990 সালে শিলিগুড়ির কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডের কাউন্সিলর। এবং যেহেতু পার্টি পলিটিক্সের লোক, তো বুঝতেই পারছেন থানার সাথে পুলিশের সাথে ওদের সম্পর্ক কিন্তু বেশ ভালো থাকে। তো সেই কাউন্সিলরের সাথে ওই থানার যিনি ওসি ছিলেন তার ছিল বেশ বন্ধুত্বপরায়ণ সম্পর্ক। তো সমস্ত কাজকর্ম সারা হয়ে গেলে কাউন্সিলর বাবু চলে যেতেন থানাতে এবং থানায় গিয়ে ওসির সাথে জমিয়ে বেশ একটা আড্ডা দিতেন। এরকমই কোনো এক সন্ধ্যায় দুজন যখন আড্ডা দিচ্ছেন, এমন সময় দেখলেন থানাতে বেশ কয়েকজন ট্রাক ড্রাইভার এসছে একটা কমপ্লেন নিয়ে। কি কমপ্লেন নিয়ে আসছে? কমপ্লেনটা হলো প্রত্যেকদিন রাত 11টার পরে ওরা যখন ট্রাক নিয়ে হাইওয়েতে বেরোয়, সেই সময় হাইওয়ের মাঝখানে একজন সাদা চুড়িদার পরা মেয়ে দাঁড়িয়ে থাকে এবং ট্রাক ড্রাইভাররা নেমে যখন বলেন যে এখান থেকে চলে যাও, তখন মেয়েটা কোনো কথা না বলে সেখান থেকে হেঁটে 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 দূরে মাঠের মধ্যে চলে যায়। তো এই ঘটনা শোনার পর পুলিশ বলল, ঠিক আছে, তোমরা আর 1-2 দিন দেখো, যদি এরকম ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে আমরা স্পটে যাব। পুলিশ ব্যাপারটাকে যতটা হালকাভাবে দেখেছিল, ব্যাপারটা কিন্তু ঠিক ততটা হালকা নয়। ঠিক 2 দিন বাদে আরও গোটা 10 ট্রাক ড্রাইভার এসে সেম কমপ্লেন করালো। রাত 11টা থেকে 12টা নাগাদ একজন সাদা চুড়িদার পরা মেয়ে এসে হাইওয়েতে দাঁড়িয়ে থাকে এবং তারা সেটা নিয়ে আশঙ্কা করছেন যে এটা কোনো ডাকাত দলের কারসাজি হতে পারে। কারণ ডাকাতরা অনেক সময় এরকম হাইওয়েতে লরির সামনে কখনো কোনো মেয়ে, কখনো কোনো বাচ্চা রেখে দিয়ে লরি থামায়, তারপর ডাকাতি করে। তো ব্যাপারটা কিন্তু বেশ সিরিয়াস। তো পুলিশ নিজেদের মধ্যে কথা বলল এবং ওসি সাহেব তার সমস্ত ফোর্সকে বলল, চলো আজকে রাত্রিবেলা তাহলে আমরা পেট্রোলিং করি, দেখি কে ওখানে রয়েছে। তো এই শুনে কাউন্সিলর বলল যে আমারও তো বিশেষ কোনো কাজ নেই, চলুন আমিও যাই আপনার সাথে, দেখে আসি ব্যাপারটা কি হচ্ছে। তো ওসি বললেন যে আপনি যাবেন? ঠিক আছে, যেতেই পারেন, আমরা তো আর্মড থাকবো, অস্ত্রফস্ত্র থাকবে, কোনো চাপ নেই, চলুন দেখে তো আসি কি হচ্ছে। সেদিন রাত্রিবেলা থানা থেকে কাউন্সিলর এবং ওসি সহ আরো 2টো পেট্রোলিং কার বেরালো এবং পুলিশ থেকে আগে থেকেই জানিয়ে দেওয়া হলো ট্রাক ড্রাইভারদেরকে যে তোমরা আজকে পাশের রাস্তা দিয়ে যাও এবং এই রাস্তায় রাত্রিবেলা আজকে আমরা পেট্রোলিং এ থাকব। ঘড়ির কাঁটায় তখন রাত 11:15। পুলিশ গাড়ি পেট্রোল করছে সেই রাস্তায়, যেই রাস্তা নিয়ে ট্রাক ড্রাইভারদের এত কমপ্লেন। পুলিশের গাড়ি আস্তে 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 যেতে 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 হঠাৎ করে দূর থেকে চোখে পড়লো একজন সাদা চুড়িদার পরা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। ওসি চমকে উঠলেন, আরে তো ঠিকই বলেছে। ওসি নির্দেশ দিলেন পেছনে পেট্রোলিং কারটাকে যে তোমরা একটু দূরে দাঁড়াও, আমি দেখি, এবং আমি দেখার পর যদি কিছু বেগরবাই দেখি তোমাদেরকে জানাবো এবং তোমরা তখন সবাই চলে এসো, আমার সাথে 2-3 জন থাক, ব্যাস তাহলেই হবে। ওসি গাড়ি থেকে নেমে গেলেন, ধমকের সুরে বলে উঠলেন, কি হলো এত রাত্রিবেলা এখানে, বাড়ি কোথায়? মেয়েটি কিন্তু কোনো জবাব দিল না। ওসি বিরক্ত হয়ে আবার বললেন, কি হলো, কথা কানে যাচ্ছে না নাকি, বাড়ি কোথায়? মেয়েটি এবার উল্টো দিকে ঘুরে মাঠের দিকে এক পা করে এগিয়ে যেতে থাকলো। ওসি, তার সাথে 2 জন পুলিশ এবং পাশে কাউন্সিলর, তারাও আলতো আলতো পায়ে মেয়েটার পিছনে হাঁটতে শুরু করলেন। যতক্ষণ তারা মেয়েটার পিছনে হাঁটছেন, সবসময় যেন তাদের আর মেয়েটার মধ্যে একটা 10 হাতের দূরত্ব রয়েছে। মেয়েটা আস্তে আস্তে বেশ কয়েকটা খড়ের গাদার মধ্যেখান দিয়ে মাঠের মধ্যে ঢুকে গেল। সে সময় ওসি হঠাৎ করে সবাইকে বললেন যে দাঁড়াও, এমন অনেক সময় হয় যে খড়ের গাদার মধ্যে দিয়ে ঢুকলো এবং গাদার পিছনে ডাকাত ওয়েট করে, ঢুকলেই মেরে দেবে। কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখলো মেয়েটা ঠিক ওই 10 হাত দূরত্বে মাঠটার ভিতর ঢুকে দাঁড়িয়ে রয়েছে এবং ওদের দিকে তাকিয়ে রয়েছে। তো ওসি আরেকজন কনস্টেবলকে বললেন যে ঢোকো প্রথমে তুমি। কনস্টেবল ঢুকলো, না কোনো ডাকাত নেই চারপাশে। এবার ওসি ঢুকলেন, ঢুকে আবার মেয়েটার পেছন পেছন হাঁটতে শুরু করলেন। তখনও মেয়েটা ঠিক 10 হাত দূরত্ব মেনটেন করে হেঁটে চলেছে সামনের দিকে।
মাঠের মধ্যেখানের দিকে। এবং বলা বাহুল্য, হাইওয়ের পাশের যে মাঠ, তার কিন্তু কোনো শেষ নেই। যত দূর চোখ যায় তত দূর শুধু মাঠই দেখতে পাওয়া যায়। তো সেরকমই একটা মাঠের মধ্যে মেয়েটা হেঁটেই চলেছে। কারোর মুখে একটা টু শব্দ নেই। ওসি শুধু বললেন যে দেখি কি করে, কোথায় যায়। এই কথাটা বলা মাত্র মেয়েটা হাঁটতে 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 মাঠের একটা নির্দিষ্ট জায়গায় হঠাৎ করে আবছা হয়ে অদৃশ্য হয়ে গেল। এবং এই ঘটনাটা দেখা মাত্র ওসি চিৎকার করে উঠলেন, এই মেয়েটা এক্ষুনি এখানে ছিল, কোথায় গেল? এইবার কিন্তু অন্যান্য পুলিশরা ভয় পেয়েছেন। কাউন্সিলরের গা দিয়ে তখন শীতল স্রোত বয়ে যাচ্ছে এবং ওসি ব্যাপারটা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন। তিনি সঙ্গে সঙ্গে অন্যান্য পুলিশ কনস্টেবলদের বললেন যে ওইখানে যাও, ওখানে গিয়ে এক্ষুনি একটা কাঠি পোতো এবং সকাল হতে না হতেই আজকে ওই জায়গা ঘুরবো এবং ঘুরে দেখবো ভেতরে কি আছে। যেমন বলা তেমন কাজ। সূর্য উঠতে না উঠতে মাটি কাটার লোক এসে হাজির এবং সেই জায়গাটা কাটবার পর তারা ওখান থেকে যা পেলেন তাতে তাদের চক্ষু ছানা পড়া। সেখানে তারা পেলেন একটা সোনার হার এবং তার সাথে একটা কঙ্কালের বেশ কিছু হাড়। সেই যে সোনার হারটা তিনি পেলেন, সেই সোনার হার নিয়ে ওসি সঙ্গে সঙ্গে চলে গেলেন তাদের এরিয়ার বিভিন্ন সোনার দোকানে এবং প্রত্যেক সোনার দোকানে গিয়ে জিজ্ঞাসা করলেন, এই হারটাকে আপনার দোকান থেকে বানানো? এইভাবে খুঁজতে খুঁজতে তিনি সেই সোনার দোকানটা পেলেন যেই দোকানে এই সোনার হারটা সত্যিকারের তৈরি করা হয়েছিল। এবং এই সোনার হারটা কারা তৈরি করেছিলেন এবং এই সোনার হারটা কে কিনেছিলেন তার খোঁজ নিতে ওসি জানতে পারলেন এটা সেই অঞ্চলেরই একজন নামকরা শিক্ষকের বাড়ির সোনার হার। তো ওসি সঙ্গে সঙ্গে আর লেট না করে সকাল সকাল চলে গেলেন সেই শিক্ষকের বাড়িতে। পাড়ার লোককে একটু এদিক ওদিক জিজ্ঞাসা করতেই সেই শিক্ষকের বাড়ি পাড়ার লোক দেখিয়ে দিল, কারণ তখনকার দিনের শিক্ষক তারা কিন্তু বেশ প্রভাব প্রতিপত্তিশালী হতো, তাদেরকে প্রায় প্রত্যেকেই চিনতেন। ওসি চলে গেলেন সেই শিক্ষকের বাড়িতে এবং গিয়ে কলিং বেল মারতেই ভেতর থেকে একজন বৃদ্ধ লোক বেরিয়ে আসলেন। সেই বৃদ্ধ লোককে ওসি জিজ্ঞাসা করলেন, এই হারটা কি আপনার বাড়ির? তো বৃদ্ধ লোকটি সেই হারটি দেখে হাউ হাউ করে কেঁদে ফেললেন এবং বললেন, হ্যাঁ এটা তো আমার বাড়ির, কিন্তু আপনি কি করে পেলেন? বলছে, ওসি বলছেন তখন যে কেন, এর কি কোনো ঘটনা আছে? তখন বৃদ্ধ লোকটি বললেন, হ্যাঁ স্যার, এটা তো আমার মেয়ে নিয়ে পালিয়ে গেছিল। ওই পাশের পাড়ার একটা ছেলের সাথে প্রেম করেছিল। প্রেম করে যেহেতু আমরা বাড়ির থেকে মেনে নেইনি, ও মায়ের সব গয়না গাটি সবকিছু নিয়ে, হাড় শুদ্ধ সবকিছু নিয়ে ও বাড়ি থেকে পালিয়ে যায় সেই ছেলেটার সাথে। তো ওসি বলে, কি বলছেন? তারপর আপনারা খোঁজ নেননি আপনার মেয়ের? না স্যার, আমরা খোঁজ নেইনি, কারণ এটা আমাদের কাছে এক বড় অপমানের বিষয়। আমরা একটা প্রতিপত্তিশালী একজন পরিবার, আমাদের পরিবারের মেয়ে এরকম পালিয়ে গেছে, তার একটা বেকার ছেলের সাথে, এ আমাদের কাছে লজ্জার বিষয়। তো ওসি বললেন যে ছেলের নাম কি, অ্যাড্রেস দিন, এবং মনে হয় না আপনার মেয়ে আর বেঁচে আছে। আপনি এক কাজ করুন, ওই ছেলের নামে একটা FIR করে দিন এক্ষুনি, এবং আমরা যাতে সহজেই ওকে তুলে আনতে পারি। বলা মাত্র FIR হয়ে গেল থানায় গিয়ে, এবং তারপর ওসি চলে গেলেন তার পুরো ফোর্স সহ সেই পাড়ায় ওই ছেলের বাড়িতে। এবং সেই ছেলে তখন বাড়ির উঠোনে বসে তামাক ফুঁকছেন। ওসির সঙ্গে সঙ্গে সেই ছেলের কলার ধরে হাড়টা দেখে বললেন, হাড়টা চিনিস তুই? ছেলের তখন চক্ষু বিস্ফারিত। ওসি ধমকে দিয়ে বললেন যে কি হলো বল, হাড়টা চিনিস তুই? ছেলেটা তখন অবাক হয়ে গেছে, চল থানায় চল বলে ওকে থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে গিয়ে প্রচুর পিটিয়েছে। পেটানোর পর ছেলে স্বীকার করেছে যে হ্যাঁ, সে হাড়টা চেনে। ঘটনাটা হলো এরকম, ছেলের স্বীকারোক্তি অনুযায়ী ওই মেয়ের সাথে পালিয়ে বিয়ে করবার পর সেই ছেলেটা একটা নতুন বিজনেস খোলার চেষ্টা করেছিল তার বন্ধু বান্ধবদের সাথে। তার বন্ধু বান্ধবদের সাথে বিজনেস খোলবার জন্য ছেলেটার অনেক টাকার প্রয়োজন ছিল। তাই জন্য ছেলেটি সেই তার স্ত্রীকে বলেছিলেন যে তোমার হাড় দাও, আমি বিক্রি করে বিজনেস করব। এবং ওই হাড়টা দিতে মেয়েটি রাজি হয়নি। সেই কারণে ছেলেটা এবং তার বন্ধুরা মিলে ওই মেয়েটাকে খুন করে, এবং খুন করে ওই মাঠের ঠিক ওই মধ্যিখানে ডেড বডিটাকে পুঁতে দিয়ে হাপিস হয়ে যায়। এবং তারপর থেকে মেয়েটার আর কোনো খোঁজ নেই। তো এই ছিল ঘটনা। এই ধরনের ঘটনা আমরা বহু হয়তো পড়েছি আগে,
কিন্তু যে ঘটনা আমরা পড়েছি, লেখা ঘটনা, সেগুলো তো কোনো না কোনো সত্যি ঘটনা থেকেই তৈরি হয়। তো একটা দারুণ একটা ঘটনা, যার সাথে অন্যায় হলো সে মৃত্যুর পরেও কিভাবে প্রতিশোধ নিল, একটা দারুণ একটা ঘটনা এটা। তো এমন অনেক সময় থাকে যে সময় আইন যদি ন্যায় নাও দিতে পারে, কোনো না কোনো উপায় ন্যায় কিন্তু মানুষ পায়, সেটা মৃত্যুর আগে হোক কিংবা মৃত্যুর পরে। তো যাই হোক, এই ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা, নোটিফিকেশন বেল অন করে দিও।